ম্যাকিয়াভেলিয়ান, এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কেমন একটা খলনায়কের ছবি ভেসে ওঠে, তাই না? মানে একজন চতুর ধূর্ত শাসক, যিনি ক্ষমতার জন্য বোধহয় সবকিছু করতে পারেন। আমরা তো প্রায়ই কাউকে খাটো করার জন্য এই শব্দটা ব্যবহার করি, কিন্তু আমি ভাবছিলাম, লোকটা কি আসলেই এতটা খারাপ ছিল, নাকি আমরা তার কথার ভুল ব্যাখ্যা করে আসছি বছরের পর বছর? এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। কারণ ম্যাকিয়াভেলিয়ান শব্দটা এখন প্রায় একটা গালির মতো হয়ে গেছে। কিন্তু নিকোলো ম্যাকিয়াভেলি যখন ধরুন ৫০০ বছর আগে দ্য প্রিন্স লিখেছিলেন, তখন তার উদ্দেশ্য কিন্তু কাউকে স্বৈরাচারী হওয়ার ট্রেনিং দেয়া ছিল না। তিনি তো ছিলেন একজন কূটনীতিক এবং ইতিহাসবিদ। আসলে তিনি শুধু ক্ষমতা কিভাবে কাজ করে তার একটা নির্মোহ, বলা যেতে পারে নির্মম সত্য বিশ্লেষণ তুলে ধরেছিলেন। ঠিক তাই। আর আজ আমরা সেই বিখ্যাত আর বিতর্কিত বই দ্য প্রিন্সের ভেতরে ঢোকার চেষ্টা করব। এর জন্য আমাদের হাতে একটা অসাধারণ সারসংক্ষেপ আছে, যা বইটার মূল ধারণাগুলো খুব সহজভাবে তুলে ধরেছে। আমাদের আজকের লক্ষ্য হল এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে বোঝা যে ম্যাকিয়াভেলি আসলে কি বলতে চেয়েছিলেন। একজন শাসককে টিকে থাকার জন্য তিনি ঠিক কি পরামর্শ দিয়েছিলেন। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করার চেষ্টা করি। তাহলে আলোচনার শুরুতে মূল প্রশ্নে আসা যাক। একজন শাসকের প্রধান কাজটা আসলে কি? জনগণের চোখে একজন ভালো মানুষ হয়ে থাকা, নাকি অন্য কিছু? আমাদের সূত্র বলছে এই ব্যাপারে ম্যাকিয়াভেলির ভাবনাটা ছিল একেবারে সোজাসাপটা এবং কিছুটা চমকে দেওয়ার মতো। একদম। ম্যাকিয়াভেলি কোনো রাখঢাক না রেখেই বলেছেন, একজন শাসকের প্রথম এবং প্রধান কাজ হল ক্ষমতা অর্জন করা এবং যে কোনো মূল্যে সেই ক্ষমতা ধরে রাখা। কারণ ক্ষমতা না থাকলে তিনি তো কোনো ভালো কাজই করতে পারবেন না। আর এর জন্য তাকে আদর্শ বা নৈতিকতার চেয়ে বাস্তবতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তার মূল কথা ছিল, রাষ্ট্র কোনো রূপকথার রাজ্য নয়। এখানে ভালো মন্দের কাল্পনিক ধারণা দিয়ে দেশ চালানো যায় না। এক মিনিট, তার মানে কি এই যে একজন নেতাকে ঠিক বা ভুলের তোয়াক্কা করলে চলবে না? এটা তো বেশ বিপজ্জনক শোনাচ্ছে। সাধারণ মানুষ তো একজন নেতার মধ্যে একটা নৈতিক দৃঢ়তা বা একটা মোরাল কম্পাস দেখতে চায়, তাই না? খুব ভালো পয়েন্ট। আর এখানেই ম্যাকিয়াভেলির সাথে আমাদের প্রচলিত ধারণার সংঘাতটা হয়। দেখুন, ম্যাকিয়াভেলি বলতেন না যে শাসককে অনৈতিক হতে হবে। তিনি বলতেন রাষ্ট্রের প্রয়োজনে শাসককে নৈতিকতার ঊর্ধ্বে উঠতে হতে পারে। তার কাছে রাষ্ট্রের স্থিতিশীলতা ছিল সবচেয়ে বড় নৈতিকতা। যদি একটা কঠোর সিদ্ধান্ত নিলে হাজার হাজার মানুষের জীবন বাঁচে বা রাষ্ট্র পতনের হাত থেকে রক্ষা পায়, তাহলে সেই কঠোর সিদ্ধান্তটি সঠিক। ফলাফলটাই আসল কথা। তার মানে উদ্দেশ্যটা মহৎ হলে পথটা একটু অন্যরকম হলেও চলবে। এখান থেকে কি সেই ধারণাটা আসে যে শাসককে পরিস্থিতি অনুযায়ী রং বদলাতে হবে? রং বদলানো শব্দটা শুনলে মনে হয় যেন কোনো প্রতারণার কথা বলা হচ্ছে। ম্যাকিয়াভেলি হয়তো বলতেন, এটা রং বদলানো নয়, বরং কৌশল বদলানো। আমাদের সূত্র যেমন বলছে, শাসককে হতে হবে নমনীয় বা ফ্লেক্সিবল। যখন দয়া দেখালে কাজ হবে, তখন তিনি হবেন দয়ালু। আবার যখন কঠোর না হলে চলবে না, তখন তাকে নির্দয় হতেও ভাবতে হবে না। তার চোখে সেরা শাসক তিনি, যিনি পরিস্থিতি পড়তে পারেন এবং সেই অনুযায়ী নিজের আচরণ ঠিক করতে পারেন। তিনি কোনো একটি নির্দিষ্ট ভালো বা খারাপ ইমেজে আটকে থাকেন না। কিন্তু এতে কি মানুষের আস্থা হারানোর ভয় থাকে না? একজন নেতা যদি আজ একরকম কাল আরেক রকম হন, তাহলে প্রজারা কি তার ওপর ভরসা রাখতে পারবে? ম্যাকিয়াভেলির উত্তর হতো, প্রজারা নেতার ধারাবাহিক আচরণের চেয়ে ধারাবাহিক ফলাফলের ওপর বেশি ভরসা রাখে। যদি শাসকের সিদ্ধান্তের ফলে রাষ্ট্র সুরক্ষিত থাকে, অর্থনীতি ভালো চলে এবং নিরাপত্তা বজায় থাকে, তাহলে তার পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ খুব বেশি মাথা ঘামাবে না। আসলে রাজনীতিতে পরিস্থিতি এতটাই পরিবর্তনশীল যে এক নীতি আঁকড়ে ধরে থাকলে তো ডুবে যেতে হবে। যে শাসক স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই টিকে থাকে। আচ্ছা, এই যে কঠোর হওয়ার কথা বলা হলো, এখান থেকেই তো সেই বিখ্যাত প্রশ্নটা আসে, তাই না? যে প্রজাদের ভালোবাসা পাওয়া ভালো নাকি ভয় দেখানো ভালো? এই বিষয়টা নিয়ে তো মনে হয় অনন্তকাল ধরে বিতর্ক চলতে পারে। হ্যাঁ, এবং এটা দ্য প্রিন্স বইয়ের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি। ম্যাকিয়াভেলি এখানে মানুষের মনস্তত্ত্ব নিয়ে একটা ঠান্ডা মাথার বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলছেন, সবচেয়ে ভালো পরিস্থিতি হল যদি প্রজারা শাসককে ভালোবাসে এবং ভয়ও পায়,
দুটোই একসাথে। কিন্তু বাস্তব জীবনে এটা প্রায় অসম্ভব। তাই যদি একটাকে বেছে নিতেই হয় তাহলে কোনটা বেশি নির্ভরযোগ্য? এবং আমি যতদূর জানি তার উত্তরটা ছিল বেশ চমকে দেওয়ার মতো। তিনি ভয়ের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু কেন? আমরা তো সবসময় শুনি যে ভালোবাসা দিয়ে বিশ্বজয় করা যায়। এখানেই মাকিয়াভেলির বাস্তববাদিতা। তার যুক্তি ছিল, ভালোবাসা মানুষের একটা ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করে। এটা পরিবর্তনশীল। মানুষ আপনাকে ভালোবাসে কারণ তারা আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে। সেই আশা পূরণ না হলে বা পরিস্থিতি বদলালে ভালোবাসা দ্রুত উবে যেতে পারে। আজ যে আপনার জয়ধ্বনি দিচ্ছে, কাল সেই আপনার বিরুদ্ধে স্লোগান দিতে পারে। আর ভয়? ভয় অনেক বেশি নির্ভরযোগ্য, কারণ ভয় শাস্তির আশঙ্কার সাথে জড়িত। মাকিয়াভেলি বলছেন, মানুষের স্বভাব হল তারা পুরস্কারের কথা সহজে ভুলে যেতে পারে, কিন্তু ক্ষতির ভয় বা শাস্তির স্মৃতি তাদের মনে গেঁথে থাকে। ভালোবাসা হলো একটা পুরস্কারের আশা, আর ভয় হল ক্ষতির আশঙ্কা। একজন শাসকের নিয়ন্ত্রণের জন্য ক্ষতির আশঙ্কাটা অনেক বেশি শক্তিশালী অস্ত্র। এটা শুনতে খারাপ লাগলেও তার মতে এটাই মানুষের স্বভাব। আমি যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু এর একটা বিপদও তো আছে। একজন শাসক যদি শুধু ভয়ের উপর ভিত্তি করে শাসন করেন, তাহলে সেই শাসন ব্যবস্থা কি একটা প্রেসার কুকারের মতো হয়ে যায় না? যে কোনো সময় তো বিস্ফোরণ ঘটতে পারে। ভয় তো বিদ্রোহেরও জন্ম দিতে পারে। একেবারে ঠিক। আর এখানেই ম্যাকিয়াভেলি দর্শনের সবচেয়ে সূক্ষ্ম আর গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে। তিনি পরিষ্কার করে দিয়েছেন, প্রজাদের মনে ভয় জাগানো আর তাদের ঘৃণার পাত্র হওয়া এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। শাসকের লক্ষ্য হবে তাকে যেন সবাই ভয় পায়, কিন্তু ভুলেও যেন ঘৃণা না করে। এই পার্থক্যটা খুব ইন্টারেস্টিং। ভয় এবং ঘৃণার মধ্যে সীমাটা ঠিক কোথায়? একজন শাসক কিভাবে বুঝবেন যে তিনি সেই সীমা পার করে ফেলছেন? ম্যাকিয়াভেলির মতে ভয় আসে শাসকের ক্ষমতা এবং আইনের কঠোর প্রয়োগ থেকে। যেমন অপরাধ করলে কঠোর শাস্তি হবে, এই ভয়টা রাষ্ট্রের জন্য জরুরি। এটা প্রজাদের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ঘৃণা জন্মায় যখন শাসক অন্যায় করেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি সাবধান করেছেন: প্রজাদের সম্পত্তি কেড়ে নেওয়া এবং তাদের পরিবারের, বিশেষ করে নারীদের অসম্মান করা। যখন একজন শাসক খামখেয়ালিভাবে অত্যাচার করেন বা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন, তখনই ভয়টা ঘৃণায় পরিণত হয়। আর ঘৃণা বিপজ্জনক। ভয়ঙ্কর বিপজ্জনক। ভয় মানুষকে নিষ্ক্রিয় করে রাখে, কিন্তু ঘৃণা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং প্রতিশোধ নিতে উস্কে দেয়। একজন ভীত প্রজা হয়তো চুপ থাকবে, কিন্তু একজন ক্ষুব্ধ ও অপমানিত প্রজা বিদ্রোহ করার জন্য সুযোগ খুঁজবে। তাই ম্যাকিয়াভেলির পরামর্শ ছিল, প্রয়োজনে কঠোর হও, বাবার সম্পত্তি কেড়ে নিও, কিন্তু তার সম্মান হানি করো না। এটা একটা খুব ডেলিকেট ব্যালেন্স। তাহলে বোঝা যাচ্ছে সফল শাসক হওয়াটা শুধু নির্দয় হওয়ার বিষয় নয়, এর জন্য অসাধারণ দক্ষতা আর বিচক্ষণতা দরকার। আমাদের সূত্র এখানে দুটো খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছে, ভার্চু এবং ফরচুন। এই দুটো জিনিস আসলে কি? হ্যাঁ, এই দুটো ধারণা ম্যাকিয়াভেলির পুরো দর্শনের ভিত্তি। প্রথমে আসা যাক ভার্চু প্রসঙ্গে। এর সরাসরি বাংলা করা খুব কঠিন। এটা শুধু সদ্গুণ বা ভার্চু নয়। ম্যাকিয়াভেলির কাছে ভার্চুর অর্থ আরও অনেক ব্যাপক। এর মধ্যে আছে সাহস, তীক্ষ্ণ বুদ্ধি, বিচক্ষণতা এবং সবচেয়ে জরুরি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসাইসিভনেস। এক কথায়, এটা হলো শাসকের ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান এবং মানসিক জোর, যা দিয়ে তিনি পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসেন। এটা অনেকটা একজন দাবা খেলোয়াড়ের মতো, যিনি জানেন কখন কোন চাল দিতে হবে। বেশ, এটা তো গেল শাসকের ব্যক্তিগত দক্ষতার কথা। কিন্তু ভাগ্য বা ফরচুনের ভূমিকা কি? অনেক সময় তো সেরা খেলোয়াড়ও ভাগ্যের কারণে হেরে যায়। ঠিক, আর ম্যাকিয়াভেলি এটাই স্বীকার করেছেন। ফরচুন বা ভাগ্য হল সেই সব ঘটনা বা পরিস্থিতি যা শাসকের নিয়ন্ত্রণের বাইরে, যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব অর্থনীতির পতন বা প্রতিবেশী রাজ্যে হঠাৎ কোনো বিপ্লব। এগুলো হলো খেলার অনির্ধারিত নিয়ম। ম্যাকিয়াভেলির মতে প্রায় অর্ধেক সাফল্য ভাগ্যের ওপর নির্ভর করে, আর বাকি অর্ধেক শাসকের ভার্চুয়ের ওপর। তার মানে ভাগ্য যখন সুযোগের দরজা খুলে দেয়, তখন সেই দরজা দিয়ে ঢোকার মতো দক্ষতা ও সাহস শাসকের থাকতে হবে। আবার ভাগ্য যখন খারাপ, তখন টিকে থাকার মতো ক্ষমতাও থাকতে হবে। একেবারে। ম্যাকিয়াভেলি এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি ভাগ্যকে তুলনা করেছেন এক উত্তাল বন্য নদীর সাথে।
যখন নদীতে বন্যা আসে তখন তার সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব, সে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু একজন বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ, মানে যার ভার্চু আছে, তিনি বন্যার আগে থেকেই নদীর তীরে বাঁধ তৈরি করেন, খাল খনন করে রাখেন। ফলে বন্যার সময় সেই জল ধ্বংস না করে বরং সেচের কাজে লাগে। বাহ, দারুণ উপমা তো। তার মানে ভার্চু হলো সেই প্রস্তুতি যা দিয়ে ফরচুনের খারাপ প্রভাবকে কমানো যায় আর ভালো প্রভাবকে কাজে লাগানো যায়। আপনি ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু ভাগ্যের জন্য প্রস্তুত থাকতে পারবেন। একদম। একজন সফল শাসক শুধু নিজের দক্ষতার উপর ভরসা করে বসে থাকেন না, আবার ভাগ্যের হাতে নিজেকে সঁপেও দেন না। তিনি সবসময় প্রস্তুত থাকেন। ভালো সময়ে তিনি খারাপ সময়ের জন্য পরিকল্পনা করেন, আর খারাপ সময়ে তিনি সুযোগের সন্ধান করেন। সাফল্য হল এই ভার্চু আর ফরচুনের সঠিক মেলবন্ধন। এই প্রস্তুতির কথা যখন উঠলই, তখন একটা খুব বাস্তবসম্মত পরামর্শের কথা বলি যা আমাদের সূত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা হলো নিজস্ব সৈন্যবাহিনীর উপর নির্ভর করা। সেই সময়ের প্রেক্ষিতে এটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? ভাড়াটে সৈন্য বা মার্সেনারিজদের ওপর নির্ভর করত। ম্যাকিয়াভেলি এর ঘোর বিরোধী ছিলেন। তার যুক্তি খুব পরিষ্কার। ভাড়াটে সৈন্যরা যুদ্ধ করে টাকার জন্য, দেশের প্রতি ভালোবাসা বা আনুগত্য থেকে নয়। তারা অবিশ্বাস্ত যে বেশি টাকা দেবে তারা তার পক্ষেই চলে যাবে, এমনকি যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা পালিয়ে যেতে পারে। তাদের কোনো দেশপ্রেম নেই, তাই তো? ঠিক তাই। অন্যদিকে নিজস্ব সৈন্যবাহিনী তৈরি হয় দেশের নাগরিকদের নিয়ে। তারা যুদ্ধ করে নিজেদের পরিবার, নিজেদের সম্পত্তি এবং নিজেদের দেশকে রক্ষা করার জন্য। তাদের প্রেরণা এবং আনুগত্য অনেক গুণ বেশি। ম্যাকিয়াভেলির স্পষ্ট কথা ছিল, যে শাসক অন্যের অস্ত্রের ওপর ভরসা করে নিজের সিংহাসন রক্ষা করতে চান, তার ক্ষমতা সবসময় নড়বড়ে থাকবে। নিজের সুরক্ষা নিজের হাতেই রাখতে হবে। পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে দ্য প্রিন্স আসলে একটা সার্ভাইভাল গাইড ফর রুলার্স। তাহলে সব মিলিয়ে যদি আমরা এর মূল শিক্ষাকে 1 বা 2 লাইনে বলতে চাই, তাহলে কি দাঁড়ায়? এই পুরো দর্শনের নির্যাসটা কি? আমাদের হাতে থাকা সারসংক্ষেপটা এই কাজটা খুব ভালোভাবে করেছে। মূল কথাটা হলো, রাষ্ট্রের বৃহত্তর মঙ্গলের জন্য শাসককে মাঝে মাঝে এমন পথ বেছে নিতে হতে পারে যা হয়তো নৈতিকভাবে ধূসর বা মানুষের অপছন্দের, কিন্তু শেষ পর্যন্ত যদি রাষ্ট্রের ভালো হয় তাহলে সেই পথই সঠিক। আর যদি এক বাক্যে বলতে হয়, তাহলে সূত্রটি যেমন বলেছে যে শাসক বাস্তববাদী, চতুর, শক্তিশালী এবং সময় বুঝে সিদ্ধান্ত নিতে পারে, কেবল সেই দীর্ঘ সময়ে ক্ষমতা ধরে রাখতে পারে। এটাই ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার সার কথা। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হলো। ম্যাকিয়াভেলি কোনো স্বৈরাচারী শাসকের গুণগান করেননি যেমনটা আমরা সাধারণত ধরে নিই, বরং তিনি দেখিয়েছেন ক্ষমতা নামক এই জটিল এবং পিচ্ছিল জিনিসটা ধরে রাখার জন্য একজন নেতাকে ততটা বাস্তববাদী, হিসেবী এবং পরিস্থিতি সচেতন হতে হয়। তিনি অনেকটা সেই ডাক্তারের মতো যিনি রোগ সারানোর জন্য তেতো ওষুধ দিতে দ্বিধা করেন না। তিনি আদর্শের রঙিন চশমাটা খুলে বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে রাজনীতিকে দেখতে শিখিয়েছেন। একদম ঠিক। তার দর্শন আমাদের এটাই মনে করিয়ে দেয় যে রাজনীতিতে নৈতিকতা আর কার্যকারিতার মধ্যে প্রায়ই একটা গভীর সংঘাত থাকে। একজন নেতা যা করতে চান, মানে তার আদর্শ, আর টিকে থাকার জন্য যা তাকে করতে হয়, মানে বাস্তবতা, এই দুটোর মধ্যে সবসময় মিল থাকে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই কথাগুলো 500 বছর পরেও প্রাসঙ্গিক, কারণ সময় বদলালেও ক্ষমতা আর মানুষের স্বভাবের মূল খেলাটা খুব একটা বদলায়নি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ম্যাকিয়াভেলি দেখিয়েছেন ক্ষমতা কিভাবে কাজ করে, ক্ষমতা কেমন হওয়া উচিত সেই নৈতিক প্রশ্ন নিয়ে তিনি মাথা ঘামাননি। তাহলে প্রশ্নটা হলো, আজকের দিনের একজন নেতার পক্ষে কি একই সাথে কার্যকর বা ইফেক্টিভ এবং নৈতিকভাবে পুরোপুরি ভালো বা মোরালি গুড হওয়া সম্ভব, নাকি দিন শেষে রাজনীতির ময়দানেই দুটি পথের মধ্যে একটিকে বেছে নিতেই হয়? এটা সত্যিই ভাবনার বিষয়।